নিজের সবথেকে অপছন্দের টিচারের সঙ্গে হুট করে বিয়ে হয়ে যাবে কল্পনাও করেনি শুভ্রতা। কোথায় ভেবেছিল বিয়ে করে বরের সঙ্গে ঘুরতে যাবে, সুন্দর সুন্দর পিক তুলবে। তা না, বিয়ে যাই গম্ভীর রাগী আখাম্বার সঙ্গে হয়েছে। সে কখনোই ওর সঙ্গে ভালো করে কথা বলা তো দূরে থাক, শুধু ধমকাবে। কথাগুলো ভেবে ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো শুভ্রতা। হুট করে মাথা গাঁটটা খেয়ে চেটে গেল শুভ্রতা। রেগে পিছু ফিরে কিছু বলতে নেবে, তার আগে সে দমে গেল। নাক টানতে টানতে বলল, সরি, আপনি আমাকে এখনও কেন মারছেন? ভুলে যাবেন না আমি কিন্তু এখন আপনার বউ। শুভ্রতার মুখে এমন কথা শুনে কাব্য কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আমি তোমাকে কয়দিন পড়াইছি যে স্যার স্যার বলে অজ্ঞান হয়ে যাচ্ছ বিয়ের পরও? শুভ্রতা হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুছে বলল, ওই তো 3 মাস তো ম্যাথ করেছেন। আমার নানি বলতো, একটা ছোট্ট জিনিসও যদি কেউ শেখায় সে তোমার শিক্ষক। কাব্য শুভ্রতার মাথায় আর একটা গাঁটটা দিয়ে বলল, হয়েছে, আপনার আর পক পক করতে হবে না। এমন করে কান্না করছিলে মনে হয় বুইড়া কাকুর সঙ্গে বিয়ে হয়ে গেছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। নাকের জলে চোখের জলে আমার বেড নষ্ট করছো। কাজল লেপটে পেতনির মতো লাগছে। শুভ্রতা এবার চটে গেল, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমাকে তো পেতনির মতোই লাগবে। আমাকে তো আপনি পছন্দ করেন না। হুদয় বিয়েটা করে আমার বরের সঙ্গে পিক তোলার স্বপ্নটা শেষ করে দিলেন বদলোক। দেখেন আপনি বউ, আপনাকে ঝাঁটা ধরবো। কাব্য এক ভুরু উঁচিয়ে বলল, কি বলছো ভেবে বলছো তো? শুভ্র কিছুক্ষণ ভেবে দাঁত দিয়ে জিভ কেটে ওয়াশরুমের দিকে দৌড় দিয়ে ধপ করে উল্টে পড়ে গেল। শুভ্রতা যে এমন করে ধপ করে উল্টে পড়বে তাও কল্পনা করেনি কাব্য। হুট করে কাব্য হো হো করে হেসে দিল। শুভ্রতার আগে কিটমিট করে বলল, কোথায় নিজের বিয়ে করা বউটা পড়ে গেছে টেনে তুলবেন, তা না করে হো হো করে হাসছেন। কাব্য শুভ্রতার কথা শুনে ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। শুভ্রতা বুঝতে পারলো এই বেটা কিছুতেই তাকে তুলতে আসবে না। শুভ্রতা নিজে নিজেই কষ্ট করে উঠে দাঁড়ালো। পায়ে একটু ব্যথা পেয়েছে, সেই দিকে পাত্তা না দিয়ে হনন করে নিজের ব্যাগ থেকে একটা প্লাজো, ওড়না আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঠাস করে ওয়াশরুমের দরজাটা লাগাতে কাব্য আরও বেশি হাসি পেল। কাব্য হাসি চেপে নিজেও ড্রেস চেঞ্জ করে নিল। শুভ্রতার ওয়াশরুমের দরজাটা একটু সরিয়ে মাথা বের করে ঠুকি দিল। আশেপাশে কাব্যকে না দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। তখন ওই গম্ভীর কণ্ঠে কাব্য বলে উঠল, রুমটা যেহেতু আমার আর রাত 12টা বাজে, সেহেতু আমার এই সময় বাইরে থাকার প্রশ্নই ওঠে না। সুব্রতা গাল ফুলিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমি কি বলছি যে আপনার রুম থেকে আপনি বের হয়ে যান? কাব্য সুব্রতার কথায় পাত্তা না দিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। বেড সাইডে টেবিলে বিরিয়ানি রাখা আছে, খেয়ে নিও। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল, আপনার বিরিয়ানি আপনি খান, আমার পেট ভরে গেছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বিরিয়ানি নিয়ে আসিনি, আম্মু দিয়ে গেছে। সুব্রতা হাসি মুখে বলল, ও তাই? আপনিও বলত, আপনার কাছে আশা করাই বৃথা। কাব্য কোনো প্রত্যুত্তর করলো না, চুপচাপ নিজের কাজে মনোযোগ দিল। সুব্রতা সোফায় পা তুলে বিরিয়ানির প্লেটে হাতে নিয়ে গপ গপ করে খেতে লাগলো। আসলে অনেক জোরে খিদে লাগছিল তার উপর কাঁদতে কাঁদতে আরও খিদে লেগে গেছে। কাব্য চশমাটা নিচ দিয়ে সুব্রতার এমন খাওয়া দেখে হাসলো। হুট করে ফোনটা বেজে উঠতে কপাল কুঁচকে কাব্য ফোনের দিকে তাকালো। ল্যাপটপটা কোলের উপর থেকে সরিয়ে বেড সাইডে টেবিলে রেখে কলটা রিসিভ করতে কাব্য ধপ করে উঠে দাঁড়ালো। কাব্য উৎকণ্ঠা হয়ে বলল, কি বলছে এগুলো? ঈশিতার অ্যাক্সিডেন্ট কিভাবে করলো? কোথায়? আমি এখনই যাচ্ছি। সুব্রতা খাওয়া বাদ দিয়ে তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্য তাড়াহুড়ো করে বাইকের চাবি আর মানিব্যাগ নিয়ে বাইরে চলে গেল। সুব্রতা শুধু গোল গোল চোখে তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। খাওয়া শেষ তার, হাত ধুয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। চোখ বেয়ে তার নোনা জল গড়িয়ে পড়ল। কাঁধে কারো স্পর্শ পেতেই চমকে উঠল সুব্রতা। পিছনেই তাকাতে কাব্যের মা কবিতা বলে উঠলেন, কান্না কর না, এরপর থেকে দেখবে তোমার মায়ায় কাব্য এমনভাবে জড়িয়ে যাবে যে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারবে না। যাই হোক, আসো, তোমায় ঘুম পাড়িয়ে দিই। বলেই কবিতা বেগম সুব্রতার হাত ধরে বেডের কাছে নিয়ে এলেন। সুব্রতাকে শুয়ে দিয়ে কবিতা বেগম আতশো হয়ে সুব্রতার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কবিতা বেগম বললেন, তোকে তুই বলেই বলেছি, আমার মেয়ের নেই। আমার খুব শখ ছিল একটা মেয়ের, তুই কি আমার মেয়ে হবি? সুব্রতা কবিতা বেগমের কোমর জড়িয়ে ধরে বলল, হব আন্টি। কবিতা বেগম কপাল কুঁচলে বলল, আমি কিন্তু এখন আর তোর আম্মুর বান্ধবী না, তোর আম্মুর লাগি। আম্মু বল। সুব্রতা হেসে বলল, আচ্ছা আম্মু, তুমি কি আজ আমায় করুণা করলে? আমার বিয়েটা শেষ মুহূর্তে ভেঙে যাওয়ায় স্যারের সঙ্গে আমার বিয়ে দেওয়ার তোমার ভুল সিদ্ধান্ত হয়ে গেল না তো আম্মু? কবিতা বেগম সুব্রতার মাথায় হাত বুলাতে বলল,
ধুরবে, এমন কেন হবে? আর প্রথমেই আমি আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। সুব্রতা উঠে বসে কবিতা বেগমের হাত ধরে বলল, কিন্তু আম্মু, স্যার তো ঈশিতা আপুকে পছন্দ করে অনেক আগের থেকে। সেই জায়গায় আমাকে মেনে নেবে কিভাবে বলো তো? কবিতা বেগম সুব্রতার নিজের দুই হাতের মাঝে আবদ্ধ করে বলল, দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে সব সৃষ্টিকর্তা ঠিক করে রাখেন। আর যখন তোর মায়ের ঠিক করা ছেলের বিয়ের কিছু মুহূর্ত আগে পালিয়ে যায়, তখন পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। আমি প্রথমেই তোর মাকে বলেছিলাম এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে না দিতে। কেবল এসএসসি দিচ্ছে, রেজাল্ট সুপত্র দেখে হুট করে বিয়ে ঠিক হয়ে গেল। আর আমার আগের থেকে ঈশিতা মেয়েটাকে পছন্দ না। মেয়েটাকে আমি অনেক ছেলের সাথে মিশতে দেখেছি, কিন্তু আমার ছেলে কিছুতেই আমি ওকে ওই মেয়েটার সাথে মেশা থেকে বিরত রাখতে পারিনি। সুব্রতা মিনমিন করে বলল, কিন্তু বরাবরই আমি শিক্ষককে অন্য জায়গায় রেখে এসেছি। শিক্ষকের জায়গায় তাকে এমন একটা জায়গায় আমার পক্ষে মেনে নেওয়া ব্যাপারটা আসলে। কবিতা বেগম হেসে বলল, পাগলি একটা। আগে আমি তোর মায়ের ছোটোবেলার বান্ধবী, আর তোর ম্যাথে কিছু সমস্যা ছিল বলে কাব্য একটু দেখিয়ে দিয়েছে, এতে এত ওকে স্যার করতে হবে না। সুব্রতা কপালে ভাঁজ ফেলে বলল, কিন্তু? কবিতা বেগম সুব্রতাকে শুয়ে দিয়ে বলল, এখন কোনো কিন্তু না, অনেক রাত হয়েছে, ঘুমাও তো। পরশু আবার তোর রেজাল্ট দিবে, আমি জানি তুই খুব ভালো করবি। আমি নিজেও তোকে অনেক দূর পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। ফজরে আজান কানে আসতেই সুব্রতার ঘুম ভেঙে গেল। সে চোখ পিটপিট করে থাকাতে সোফায় শুয়ে থাকা কাব্যের দিকে চোখ পড়ল। ধপ করে উঠে বসলো সুব্রতা। একবার কাব্যের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল উজু করতে। উজু করে নামাজ আদায় করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল। এই সময়টা সে এক কাপ কফি খায়, কিন্তু কি আর করার, জীবনটা যে হুট করে এমন অগোছালো হয়ে যাবে ভাবতেই পারিনিও। সূর্য উদয় দেখে সুব্রতা বিড়বিড় করে বলল, নতুন জীবনের সূচনার পথটা কেমন হবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে সহ্যর শক্তি দাও, ভালো মন্দ মেনে নাও। হাতের মেহেন্দির দিকে তাকিয়ে তাচ্ছিল্য এক হাসি দিল সুব্রতা। ফোনটা বেজে উঠল সুব্রতার। কপাল কুঁচকে কলটা রিসিভ করলো। অপর কাছ থেকে শিশির বলে উঠল, সরি এত সকালে কল দেওয়ার জন্য, আর আমাকে দয়া করে মাফ করে দিল। সুব্রতা ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, আপনি তো পারতেন বিয়েটা প্রথমেই ভেঙে দিতে। এমন করে আমার গায়ে কলঙ্ক লাগানো কি খুব দরকার ছিল? শিশির অপরাধী কণ্ঠে বলল, আমি আসলে আমার বাবার কাছে কিছু বলতে পারিনি। উনি আমার ভালোবাসাকে মেনে নিতেন না, আর আমি ওকে ছাড়া তোমার সঙ্গে জীবন অতিবাহিত করতাম বলো তো? সুব্রতা হাসলো, বলল, আপনার জন্য তো আজ আমি কলঙ্কিত। যাই হোক, আল্লাহ হয়তো এটার মধ্যেই কিছু ভালো রেখেছেন। বাদ দেন, ভালো থাকবেন, যার জন্য গিয়েছেন তাকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। কলটা খট করে কেটে দিল সুব্রতা। আর কিছু শুনতে মন চাইল না তার। থাক না, এত কথা বাড়িয়ে কী লাভ। ফ্রেশ হয়ে নিল। কাব্য এখনও ঘুমাচ্ছে সোফায়। সুব্রতা সেই দিকে তাকিয়ে চলে গেল রান্নাঘরে। কবিতা বেগম সকালের নাস্তা বানাচ্ছিল। সুব্রতাকে দেখে মুচকি এসে বলল, এত তাড়াতাড়ি উঠতে গেল কেন মা? কাল রাতে তো ওকে ঘুমিয়েছিলাম। সুব্রতা কবিতা বেগমের কাছে এসে দাঁড়িয়ে মুচকি এসে বলল, সমস্যা নেই আম্মু, আমি ফজরের সময় উঠি তো, আমার অভ্যাস আছে। পাশ থেকে কাব্যর ফুপু, যিনি কালকে রাতে এসেছেন, উনি এসে বললেন, এখানকার মেয়ে বাবা উঠেছে ঠিকই, কিন্তু এখন এসেছে কাজ করতে। কবিতা, আসলেই তুমি বোকা। হুদাই এই অলক্ষ্মী মেয়েটাকে কেন যে বউ করে নিয়ে আসলে বুঝি না বাপু। এমনিতে কি আর কি বিয়ে ভেঙে যায়, হয়তো মাইয়ের মধ্যে কোনো খুঁত আছে। আর আমাকে পোলা কি সুন্দর দুধে আলতা গায়ের রং, মাইয়ের গায়ের রং ভালো না। কি যে করো না তুমি। কথাগুলো শুনে সুব্রতার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই কথাগুলো ভয় করছিল সে। কবিতা এবং কপাল কুঁচকে রাগান্বিত কণ্ঠে কাব্যর ফুপুকে বললেন, আপা, আমি দেখে শুনেই আমার ছেলের বিয়ে দিয়েছি। আর গায়ের রং নিয়ে যে কথা বলছো, আমিও কিন্তু ফর্সা না, যুগ বদলে গেছে। এখন তুমি সেই গায়ের রং নিয়ে পড়ে আছো। ছি, তোমার মতো মানুষের জন্য সমাজে এই অবস্থা। কাব্যের ফুপু দমে গেলেন না কিছু বলতে নেবেন, তার আগে কাব্যের বাবা মিস্টার কবির চৌধুরী চশমা ঠিক করতে করতে বললেন, আপা, আমাকে কিছু বলতে বাধ্য করিস না। সুব্রতা মাথা নিচু করেছিল। কবির চৌধুরী সুব্রতার মাথায় হাত রেখে বলল, মা, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, সেদিকে খেয়াল করলে চলবে না। এতগুলো খেয়াল করলে শুধু শুধু তোমার সময় নষ্ট হবে। যাই হোক, বাদ দাও তো এসব। আমার জন্য এক কাপ চা নিয়ে আসো তো, আমরা একসঙ্গে আজ অনেক গল্প করব। কবির চৌধুরীর কথা শুনে ওনার বোন রহিমা গটগট পায়ে সেই জায়গা ছেড়ে চলে যায়। কবিতা বেগম হাসলেন। সুব্রতা মুখটা উঁচু করে চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, জানিস মা, মায়াবতীর চোখের জল একদম মানায় না। আমরা জানি তুই কেমন, কে কি বলল,
তাতে আমাদের কিছু যায় আসে না। যা, চা বানিয়ে তোর বাবাকে দিয়ে আয়। ও ভালো কথা, কাব্যে ঘুম থেকে উঠেছে নাকি দেখেছিস? না হলে উঠলে উঠিয়ে নিয়ে আসিস, নাস্তা করে কথা আছে। সুব্রতা হ্যাঁ বোচক উত্তর দিয়ে খুব যত্ন করে চা বানিয়ে কবির চৌধুরীর কাছে গিয়ে দিল। কবির চৌধুরী খুব খুশি হলেন, তৃপ্তি নিয়ে চা খেতে লাগলেন। সুব্রতা পর্দাটা একটা সরিয়ে সোফায় তাকিয়ে কাব্যকে না দেখে কপাল কুঁচকে ফেলল। চোখ ঘুরিয়ে খাটের উপর তাকালেই দেখল কাব্য উল্টো হয়ে শুয়ে আছে। সুব্রতা ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। গলাটা পরিষ্কার বলে বলল, স্যার উঠুন, আপনার আম্মু আপনাকে ডাকছে। কাব্যের কোনো হুঁশ নেই। সুব্রতার ডাকটা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সুব্রতা ইতস্তত করে হালকা ধরে কাব্যের দিকে। কাব্য হুড়মুড় করে উঠে গোল গোল চোখে সুব্রতার দিকে তাকায়। অবাক কণ্ঠে বলল, এই তুমি এখানে কি করছো? তোমার রেজাল্ট বের হয়েছে নাকি? তুমি কি ম্যাথে ফেল করছো? আমার কোনো দোষ নাই বাবা, সব দোষ তোমার। কাব্যর কথা সুব্রতা বিরক্ত হয়ে কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে বলল, হয়েছে আপনার ফাউল কথা, এখন উঠুন। কাল যে বিয়ে করলেন ভুলে গেছেন? কাব্য সব কথা মনে পড়তে দাঁত বের করে বলদের মতো একটা হাসি দিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। সুব্রতা ধপ করে বিছানায় বসে পড়ল। তার এখন থেকে টেনশন লেগে যাচ্ছে, কাল রেজাল্ট দিবে, কি জানি কি হয়। সুব্রতার ভাবনার ছেদ ঘটল কাব্যের গাঁটটা খেয়ে। কাব্য মুখ মুছতে মুছতে বলল, টেনশন করে কি করবে? বিয়ে করছো, ফেল করলেও কেউ কিছু বলবে না। এখন বল, চলো খেতে। বলেই চলে গেল কাব্য রুম থেকে। কাব্যের এমন কথায় খুব মন খারাপ হলো সুব্রতার। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কবিতা বেগমের ডাক শুনে সুব্রতা তাড়াতাড়ি চোখের পানি মুছে চলে গেল খাবার টেবিলে। সুব্রতা মন খারাপ করে খাবার খেতে দেখে কবিতা বেগম জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে নাকি? সুব্রতা কথা এড়িয়ে গেল। বিকাল হয়ে গেছে, যত সময় যাচ্ছে সুব্রতার টেনশন বাড়ছে। কাল রাতে কাব্য ঈশিতার কাছে কেন গিয়েছিল, কি হলো সেখানে, কিছু জিজ্ঞাসা করেনি সুব্রতা। জানার কোনো ইচ্ছে নেই। সুব্রতা দাঁড়িয়েছিল ছাদের কার্নিশ ঘেঁষে। আবহাওয়া বেশি একটা ভালো না, বৃষ্টি আসতে পারে। হাওয়া সুব্রতা ঘন কালো চুলগুলো উঠছে। কাব্য সকালের কথাটা খুব আঘাত করেছে সুব্রতাকে। রহিমা বেগম ও তখনও কথা শোনালেন। এমনিতে কালকের রেজাল্টের টেনশন, ভালো লাগছে না। তার উপর এগুলো ঝামেলা, আর ভালো লাগছে না। সুব্রতা পাশে এসে কাব্য দাঁড়ালো। সুব্রতা সেই দিকে পাত্তা না দিয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। কাব্য গলা পরিষ্কার করে বলল, তোমার বাবা এখন কেমন আছেন? সুব্রতা কাব্যের দিকে না তাকিয়ে বলল, আগের থেকে একটু ভালো আছেন। কাব্য আকাশের দিকে বলতে লাগলো, দেখো সুব্রতা, আমি সব সময় পরিষ্কার করে সব বলতে পছন্দ করি। তুমি জানো আমি ঈশিতাকে ভালোবাসি। তারপর তোমাকে কেন বিয়ে করলাম জানতে চাইবে না? সুব্রতা ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে উঠল, আমি আর কি জানতে চাইবো বলুন? আমার কথার আবার কোনো গুরুত্ব আছে নাকি? যে যেই দিকে যেতে বলবে আমার তো সেই দিকে যেতে হবে। কাব্য এক পলক সুব্রতার দিকে তাকালো, আবার আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাদের বাবা আমাদেরকে অনেক বড় সহযোগিতা করছে। আমাদের বিজনেসের যখন অবস্থা খারাপ ছিল তখন উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কাল যখন তোমার বাবা অসুস্থ হয়ে যায়, তোমার মায়ের অবস্থাও খারাপ হয়ে যায়, তখন আমার মা তোমাকে বিয়ে করতে বলে। আমি ঈশিতাকে ভালোবাসি বলে রাজি ছিলাম না। পরে আম্মু বলে, আমি যদি তোমাকে এখন বিয়ে না করি তাহলে আম্মুর মরা মুখ দেখব। এই কথা শোনার পর আমি কিছুতে করতে পারিনি। আমার বিয়ের কথা শুনে ঈশিতা অ্যাক্সিডেন্ট করে। রাতে হাসপাতালে গিয়েছিলাম। আম্মু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে নিষেধ করছে। তোমাকে কিছু বলার সুযোগ পাইনি। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বলে উঠল, তো কি ডিভোর্স চাইছেন নাকি? বলে দিতে পারেন, আমি কিছু মনে করব না। কাব্য ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, না, আমি এমন কিছুই করব না, কারণ আমি ঈশিতাকে ভালোবাসি। ঈশিতা, ওর তো আরও ভালোবাসার মানুষ আছে। শুধু টাকার জন্য ও আমার সঙ্গে ছিল, ভাবতেই নিজের উপর হাসি আসে আমার। আমি কতটা বলদ, এতদিন বোকা বানিয়ে গেছে আমাকে ওরা, আর আমি বুঝতেই পারিনি। কবিতা বেগমের ডাকে দুজনে পিছনে ফিরে তাকালো। কবিতা বেগম ওদের কাছে এগিয়ে এসে দুজনের কাছে হাত রেখে হাসি মুখে বললেন, দেখো, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। উনি যা করেন ভালোর জন্যই করেন। দেখো সুব্রতা, তোর জন্য শিশির ঠিক ছিল না, আর কাব্য, তোর জন্য ঈশিতা ঠিক ছিল না। সেই জন্য তো ভাগ্য তোদের এক করে দিয়েছে। এতদিন তো নিজের মতো করে জীবন চালিয়েছিলি, এবার জীবনটাকে জীবনের মতো চলতে দে, দেখ না কি হয়। বলে হেসে চলে গেলেন কবিতা বেগম। কাব্য সুব্রতা দুজন দুজনের দিকে তাকালো। হাওয়া বেগ বাড়ার সাথে সাথে সুব্রতার চুলগুলো উঠছে সেই বেগে। কাব্য তাকিয়ে আছে সুব্রতার দিকে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সরি সুব্রতা, সকালের কথায় তুমি কষ্ট পেয়েছো। কথাগুলো বলার আগে আমার ভাবা
উচিত ছিল। সুব্রতা কিছু বলল না। মেঘ ডাকতে কাব্য সুব্রতা হাত ধরে বলল, চলো এখন নিচে যাই, বৃষ্টি আসবে। বলতে বলতে বৃষ্টি চলে আসলো। সুব্রতা কাব্যের দিকে তাকিয়ে বলল, ভিজে তো গিয়েছই, একটু ভিজিই না হয় আজ। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে আর না করতে পারল না, হাত ছেড়ে দিল সুব্রতার। কাব্য দাঁড়িয়ে রইল বুকে হাত গুজে। সুব্রতা খুশি হলো কাব্যের হাত ছেড়ে দেওয়ায়। সুব্রতা নিজের দুই হাত দুই পাশে প্রসারিত করে মুখটা আকাশের দিকে মেলে দিয়ে চোখ বুঝে নিল। অনুভব করতে লাগলো বৃষ্টির প্রতিটা পবিত্র স্পর্শ। কাব্য মুগ্ধ চোখে তাকিয়ে আছে সুব্রতার দিকে। কোথায় আগে তো এত সৌন্দর্য সে দেখেনি সুব্রতা, তবে আজ কেন এমন অনুভব হচ্ছে তার। সুব্রতা হাঁচি দিতে কাব্যর ভাবনার ছেদ ঘটল। কাব্য এগিয়ে গিয়ে সুব্রতার হাত ধরল। হাত ঠান্ডা থেকে কাব্য রাগান্বিত করে বলল, বৃষ্টিতে ভিজতে দিছে বলেই এত ভিজতে হবে? এখন যদি জ্বর আসে তখন কি হবে? হাত কত ঠান্ডা হয়ে গেছে। চলো এখন। সুব্রতা কিছু বলতে নিবে তার আগে কাব্য ওকে থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না, চলো এখন, পরে জ্বর আসলে আম্মু তো আমাকে দোষ দিবে। কাব্য হাত ধরে নিয়ে যেতে লাগলো সুব্রতাকে। সুব্রতা চুপচাপ মাথা নিচু করে যেতে লাগলো। বাসায় আসতে দেখতে পেল কবিতা বেগম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য আর সুব্রতা দুজনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কবিতা বেগম রাগান্বিত কণ্ঠে বলল, তোরা কি এখনও ছোট আসিস? বৃষ্টিতে এত সময় ভিজছিস যে জ্বর আসলে কি হবে? বলতে দেরি হলো, কিন্তু দুজনের হাঁচি দিতে দেরি হলো না। কাব্য আর সুব্রতা দুজনের দিকে তাকালো। কবিতা বেগম ধমক দিয়ে বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি কফি বানাচ্ছি, দুইজনে খাবো। দুইজনে ওয়াশরুমে চলে গেল। কাব্য কাপড় নিয়ে সুব্রতাকে বলল, এই ওয়াশরুমে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। সুব্রতা কাব্যের কথা সম্মতি দিয়ে চলে গেল ওয়াশরুমে। রাত হয়ে যাচ্ছে, সুব্রতার জ্বর এসেছে, কাব্যর একটু সর্দি লেগেছে। কবিতা বেগম দুজনকে ওষুধ খাইয়ে দিল। কবিতা বেগম কাব্যকে সুব্রতার খেয়াল রাখতে বলে চলে গেলেন। আর কোনো সমস্যা হলে তাকে ডাকতে বলেন। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বৃষ্টির পানিতে বারান্দা থেকে বেলি ফুল আর কুঞ্জলতা গাছটা ভিজে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করছে। শিশির বিন্দুর ন্যায় ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গাছগুলোর পাতা চুইয়ে চুইয়ে পড়েছে। কাব্য খেয়াল করলো আজ অন্য দিনের চেয়ে বেলি ফুলটা অনেকটা বেশিই ফুটছে। কাব্য অনেকক্ষণ যাবৎ এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলো। এখন চোখটা লেগে এসেছে তার। কাব্য বারান্দা থেকে রুমে আসতে দেখলো সুব্রতা ঠান্ডায় কাঁপছে। কাব্য কারবার থেকে একটা কম্বল বের করে সুব্রতার গায়ে দিয়ে দিল। সুব্রতা কম্বল টেনে আরামে ঘুম দিল। কাব্য ওর কপাল চেক করে দেখলো এখন সুব্রতার জ্বর অনেকটাই কম। কাব্য স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নিজেই কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকাল থেকে টেনশনে সুব্রতার খানাপিনা বাদ দিয়ে বসে আছে। কবিতা বেগম অনেক চেষ্টা করছে সুব্রতাকে খাওয়ানোর, কিন্তু সুব্রতা কিছুতেই খাচ্ছে না। অন্যদিকে কাব্য বেঘরে ঘুমাচ্ছে। যত সময় যাচ্ছে সুব্রতার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এদিকে কাব্যের ফুপু মুখ বাঁকিয়ে সবার সব কিছু পর্যবেক্ষণ করছে। কবিতা বেগমের ফোন বেজে উঠতেই দেখলেন সুব্রতার মা বাবা ভিডিও কল দিয়েছেন। উনি রিসিভ করে কথা বললেন। সুব্রতা কথা বলতে নিলে সুব্রতা টেনশনে কান্না করে দেয়। সুব্রতার এমন অবস্থা দেখে সবাই থতমত খেয়ে যায়। সুব্রতার এমন অবস্থা থেকে কাব্যের ছোট ভাই কিরণ এখন টেনশন ধরে গেছে। সামনে ওর পরীক্ষা, তো তা যেন ভুলেই গেছে। মনে হচ্ছে ওর রেজাল্ট দিবে। কবিতা বেগম সুব্রতাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এমন সময় কাব্যের হাম পড়াতে পারতে উঠে এসে এই পরিস্থিতি থেকে থতমত খেয়ে যায়। পরক্ষণে বিষয়টা বুঝতে পেরে কাব্য গিয়ে সুব্রতার পাশে বসে সুব্রতার ডান হাত দিয়ে নিজের দুই হাতের মধ্যে আবদ্ধ করে ধীর কণ্ঠে বলে, শান্ত হও সুব্রতা, আমি জানি এখন তোমার এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কিন্তু দেখো তুমি যদি এখন আশানুরূপ ফল না পেয়ে ভেঙে পড়ো তাহলে আল্লাহ নারাজ হবে তোমার প্রতি। তিনি জানেন তোমার জন্য কোনটা ভালো, আর আমি বিশ্বাস করি তোমার রেজাল্ট ভালো হবে, কারণ তুমি ভালো স্টুডেন্ট, আর আল্লাহ তোমাকে নিরাশ করবে না, দেখে নিও। কাব্যের কথাগুলো শুনে কিছুটা ভরসা পেল সুব্রতা। চোখ বন্ধ করে চুপ করে রইল সে। কাব্য দীর্ঘশ্বাস নিয়ে সুব্রতার রেজাল্ট দেখার জন্য ল্যাপটপ নিয়ে এলো। কাব্য একবার মায়ের দিকে তাকিয়ে সুব্রতার দিকে তাকালো। একদিনের জ্বরে আর রেজাল্টের টেনশনে মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণ পর কোনো শব্দ না পেয়ে সুব্রতা পিটপিট করে চোখ খুলল। সামনে তাকাতে দেখলো সবাই ওর দিকে তাকিয়েছে। সুব্রতার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়েই চলছে।
সে এক করুণ দৃষ্টিতে কাব্যের দিকে রাখতে কাব্য হেসে দিল। কাব্যের হাসি থেকে সুব্রতার যাচ্ছাই তাই অবস্থা। কাব্য এবার জোরে হেসে দিয়ে আর বলল, আরে পাগলি, এবার টেনশন করো বন্ধ করো, তুমি জিপিএ 5 পেয়েছো। সুব্রতা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। সুব্রতার বাবা মা দুজনে ভিডিও কলে ছিল, দুজনের মুখে হাসি। সুব্রতা খুশিতে আলহামদুলিল্লাহ বলে কান্না করে দিল। কাব্য সুব্রতাকে বলল, বলেছিলাম না ভালো করবে, এখন যাও কিছু খেয়ে নাও, চোখ মুখের কী অবস্থা করেছো। খাওয়া দাওয়া শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রেকাত নফল নামাজ পড়বে। কাব্যের ফুপু রেগে উঠে গেল। ওনার যাওয়ার দিকে তাকিয়ে সবাই হেসে দিল। কাব্য একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সুব্রতাকে বলল, দেখছো আমি ম্যাথ করাইছি, দেখেছো তুমি এত বেশি নাম্বার পেয়েছো, দেখতে হবে তো কে করিয়েছে। কাব্য চৌধুরী। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল, এমন ভাব নিচ্ছেন মনে হয় আপনি আমার পরীক্ষাটা দিয়েছেন। কবিতা বেগম সুব্রতাকে বলল, শুভ্রমা তুই যা তো চোখে মুখে পানি দিয়ে আয়। আর কাব্য এখন মেয়েটার পিছু ছাড়, সকাল থেকে মেয়েটা কিছু মুখে দেয়নি। সুব্রতা উঠে গিয়ে রুমের দিকে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। এখন অনেকটাই শান্তি লাগছে। বাইরে বৃষ্টি হচ্ছে। কবির চৌধুরী বৃষ্টির মধ্যে চলে গেছে মিষ্টি কিনতে। আজ সে অফিসে যায়নি, ম্যানেজারকে সব কাজ বুঝিয়ে দিয়েছে। অন্যদিকে খুশি মনে কবিতা বেগম কল করে সবাইকে জানাচ্ছে সুব্রতার রেজাল্টের কথা। কিরণ আজ স্কুলে যাবে না, বাইরে বৃষ্টি পড়ছে তাই। কাব্য খাবার হাতে নিয়ে রুমে একটা টুকি দিল। দেখলো সুব্রতা বারান্দায় দাঁড়িয়েছে। কাব্য খাবার বেডসাইডে টেবিলে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ধীর কণ্ঠে সুব্রতাকে ডেকে বলল, খাবারটা খেয়ে নাও। সুব্রতা কিছু না বলে রুমে চলে এলো। সোফায় বসে খেতে লাগলো। কাব্য ট্রাউজারের পকেটে হাত রেখে তাকিয়ে রইল বৃষ্টির দিকে। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলল সে। সুব্রতা খাবারটা শেষ করে রান্নাঘরে গেল। আমতা আমতা করে কবিতা বেগমকে বলল, আম্মু আমি মার কাছে যেতে চাই একটু। কবিতা বেগম হেসে বলল, আরে আমিও এটাই ভাবছিলাম, বিকেলে কাব্যকে নিয়ে যেতে বলবো না। সুব্রতা ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। কবিতা বেগম বললেন, যা কাব্যের সাথে গিয়ে গল্প কর, আমি এই দিকটা সামলে নিচ্ছি। সুব্রতা ধীর কণ্ঠে বলল, এখানে থাকি না আম্মু, তোমার কাজে সাহায্য করি। কবিতা বেগম সুব্রতার কাছে এসে বলল, যা ওর কাছে, এখন ওর তোকে প্রয়োজন, গিয়ে কথাবার্তা বল, ভালো লাগবে। সুব্রতা আর না করতে পারল না, ধীর পায়ে চলে গেল রুমের দিকে। রুমে গিয়ে দেখলো কাব্য এখনও বারান্দায় দাঁড়িয়েছে। সুব্রতা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো কাব্যের পাশে। বৃষ্টির দিকে তাকিয়ে বলল, মন খারাপ? কাব্য তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, না তেমন কিছু না। সুব্রতা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, বৃষ্টি কারো জন্য আনন্দের, আবার কারো জন্য কষ্টের। আপনার মনে আছে আমরা দুজনে মিলে কাদায় খেলতাম, কত স্মৃতি জড়িয়ে আছে বৃষ্টির সঙ্গে, স্কুল জীবনের কত স্মৃতি। কাব্য হেসে বলল, তুমি কি এখন বড় হয়ে গেছো নাকি? আসছে স্মৃতিচারণ করতে, নাক টিপে দিলে এখনও দুধ বের হয়, আসছে ছোটোবেলার কথা বলতে। সুব্রতা নাকের পাটা ফুলিয়ে কোমরে হাত রেখে বলল, আপনি কি জানেন? আপনি কিছু জানেন না। আমার বিয়ে ঠিক হলো, বিয়ে ভেঙে আবার আপনার সঙ্গে বিয়ে হলো। মানুষ কি উল্টোপাল্টা কথা বলে, সেগুলো সহ্য করার ক্ষমতা হয়ে গেছে। পরিস্থিতির চাপে পড়ে আমি কেমন মানসিক যন্ত্রণা আছি আপনি কেমনে বুঝবেন? আপনি তো সামান্য ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে দেবদাস হয়ে বসে আছেন। কোথায় আমি আসলাম আপনার মন ভালো করতে, আর আপনি আমার মুডটাই বিগড়ে দিলেন। এগুলোর জন্য আপনাকে আমার ভালো লাগে না। কথাগুলো বলে হনহন পায়ে রুমে চলে গেল সুব্রতা। কাব্য হা হয়ে আছে। সুব্রতা যে এত খেপে যাবে তা বুঝতে পারেনি কাব্য। কাব্য কপাল চাপড়ালো। কাব্যের রুমে এসে কভার খুলে একটা বক্স বের করে ধীর পায়ে সুব্রতার পাশে সোফায় গিয়ে বসলো। সুব্রতা গাল ফুলিয়ে রেখেছে। সুব্রতার এমন ফেস দেখে হাসি পেল কাব্যের। সে জানে কিভাবে এই রাগ গলে যাবে। কাব্য নিজের হাসি কন্ট্রোল করে বলল, সরি বলে হাতে থাকা বাক্সটা সুব্রতাকে দিল। সুব্রতা মুখ ঘুরিয়ে বলল, আপনার গিফট, আপনি রাখুন, আমাকে কেন দিতে আসছেন? কাব্য হাসলো। গিফট বাক্সটা সরিয়ে নিয়ে বলল, তুমি যখন নিবেই না তখন আর কি করার, আমি না হয় এই গিফটটা অন্য কাউকে দিয়ে আসি। সুব্রতা আর চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য ঠিক বুঝতে পারছে কাব্য উঠে যাবে, তার আগে সুব্রতা খপ করে গিফটটা কেড়ে নিল। কপাল কুঁচকে বলল, আমার গিফট আপনি কোন সাহসে অন্য কাউকে দিতে যাবেন? কাব্য চুলটা পিছনে ঠেলে ঠোঁট টিপে হাসলো। সুব্রতা মুখ ভেঙচি কেটে গিফটটা খুলল। এক বাক্স চকলেট দেখে সুব্রতার ঠোঁটে হাসি ফুটল। খুশিতে কাব্যর হাত ধরে বলল, ধন্যবাদ আপনাকে, আমি তো ভাবতেই পারিনি আপনি এমন গিফট দিবেন আমাকে। আই অ্যাম সো হ্যাপি। কাব্যের দিকে হাতের দিকে তাকাতেই সুব্রতা কাব্যের দৃষ্টি অনুসরণ করে তাকালো কাব্যের দিকে। সুব্রতা বুঝতে পেরে হাতটা ছেড়ে দিয়ে দাঁত দিয়ে জিভ কেটে দৌড় দিল। সুব্রতার এমন কাণ্ডে জোরে হেসে দিল কাব্য আর বলল, আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। সুব্রতা দৌড়ে রান্না করে যেতে কবিতা বেগম বলল, তোর মা ফোন করেছিল, তোকে কল করতে বলছে। সুব্রতা কল দিল ওর মা সাবরিন বেগমকে। সুব্রতা বলল, আসসালামু আলাইকুম মা, তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে?
সাবরিন বেগম বললেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রে, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোর বোন তো অস্থির হয়ে গেছে তোর সঙ্গে দেখা করার জন্য। সুব্রতা বলল, ও এই কথা, আমি বিকেলে আসছি ওই বাসায়, উনি রাখতে যাবেন ওখানে। সাবরিন বেগম খুশি হয়ে গেল মেয়ের কথা শুনে। আরও কিছু না বলে সাবরিন বেগম কল কেটে দিল। বিকেলের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে কাব্যের। কাব্য বাইকে বসে অপেক্ষা করছে সুব্রতার। গেটের দিকে তাকাতে চোখ আটকে গেল ওর। নীল শাড়ি পরিহিত সুব্রতাকে এক অন্যরকম সুন্দর লাগছে। কালো ঘন লম্বা চুল কোমর পর্যন্ত ছড়িয়েছে। মৃদু বাতাসে চুলগুলো আপন গতিতে খেলছে। কানের পাশে থাকা বেলি ফুল দেওয়াতে সুব্রতার সৌন্দর্যের জন্য আরও ফুটে উঠছে। শ্যামবর্ণের মায়াবী চোখে কাজল দেওয়া চোখগুলো যেন আরও আকর্ষণীয় লাগছে। মেকআপ ছাড়া চেহারা যেন কোনো কমতি নজরে আসছে না কাব্যর। কাব্য হা করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে এলো সুব্রতা। বেশ কয়েকবার ডাকার পরে কাব্যর কোনো হেলদোল না দেখে সুব্রতা কাব্যের হাতে একটা চিমটি কেটে দিল। কাব্য লাফিয়ে উঠল, সুব্রতা হেসে উঠল। সুব্রতার হাসিতে কি যেন ছিল। কাব্যের মনে হলো সুব্রতাকে সারা জীবন সামনে বসিয়ে হাসাতে। সুব্রতা কপাল কুঁচকে উপর বলল, এমন হিরো সেজে হা করে আমার দিকে তাকিয়ে না থেকে চলুন, সবাই আমাদের অপেক্ষা করছে। কাব্য বাইকে উঠে বসলো। সুব্রতা তাকালে কাব্যের দিকে। ফর্সা মুখের চাপ দাড়ি, চিকন ফ্রেমের চশমা খারাপ লাগছে না। সাদা শার্ট, নেভি ব্লু রঙের জিন্স, হিরোর থেকে কিছু কম লাগছে না কাব্যকে। কাব্য সামনে গ্লাসে তাকিয়ে মুচকি এসে বলল, এমন করে তাকিয়ে থেকো না, আমার আবার নজর লেগে যাবে। সুব্রতা মুখ ভেঙচি কেটে বলল, আমার ঠেকা পড়ছে আপনার দিকে নজর দিতে। আপনি যে আমার দিকে তাকিয়ে থাকলেন তখন, আমার যদি এখন শরীর খারাপ হয়। কাব্য কিছু বলল না। হুট করে আবহাওয়া খারাপ হয়ে গেল। কাব্য চিন্তিত কণ্ঠে বলল, এখন বাইক থামিয়ে ছাউনিতে দাঁড়াতে হবে, বৃষ্টি হবে এখন। বলতে বলতে বৃষ্টি চলে আসলো। কাব্য তাড়াতাড়ি করে বাইক থামিয়ে সুব্রতার হাত দৌড়ে ছাউনিতে গিয়ে দাঁড়ালো। সুব্রতা মুখ ছোট করে বলল, একটু কি বৃষ্টিতে ভেজা যায় না? কাব্য গম্ভীর কণ্ঠে বলল, না যায় না, এখন কেবল জ্বর থেকে উঠলে, এখন আবার বৃষ্টিতে ভিজতে লজ্জা করে না? সুব্রতা কাব্যের গাল ফুলিয়ে রইল। বৃষ্টি থামতে ওরা আবার বাইকে উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে গেল সুব্রতাদের বাসায়। সুব্রতা নামতে নিলে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। কাব্য ওর বাম হাত দিয়ে সুব্রতার ডান হাত আঁকড়ে করে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখে শুনে নামবে তো? এখনই তো পড়ে যেতে, তখন কি হতো? দোষ তো আমারই হতো, আমি তোমার খেয়াল রাখিনি। কাব্যের কথা শুনে সুব্রতা মুখ ভেঙচি কেটল। কাব্য চশমাটা ঠিক করে বলল, ওই পারো একটাই কাজ, কথায় কথায় মুখ ভ্যাংচানো। সুব্রতা কাব্যের কথায় পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কাব্য বাইকটা পার্কিং রেখে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তখনই একটা মেয়ে ওর সামনে রাস্তা আটকিয়ে দাঁড়ালো। কাব্যের কপাল কুঁচকে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, দেখে সাইড দেন, এমন করে রাস্তা আটকানো মানে কি? মেয়েটা ভুরু নাচিয়ে বলল, দুলাভাই আমাকে চিনতে পারেননি? আমি আপনার বান্ধবী, বউয়ের একমাত্র বান্ধবী ললিতা। কাব্য ভাবলেসভাবে বলল, তো আমি কি করব? মেয়েটা শয়তানি হাসি দিয়ে বলল, কী আর করবেন বলুন, হিরো মার্কা লুক নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন, এখন শালিকে সালামি দিবেন না? এটা কোনো কথা বলুন তো দুলাভাই? কাব্য বিরক্তি নিয়ে বলল, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, আমার সামনে নেকামি করো না। আর কি যেন নাম বলে? ললিতা। দেখো ললিতা, ওগুলো নেকামি আমার একদম পছন্দ না, ওগুলো সালামি পরে হবে, শরত বলে মেয়েটার পাশ কাটিয়ে চলে আসতে নিলেই উপর থেকে হাসির শব্দ শুনতে পেল। সুব্রতা মুখ বের করে হাসছে। কিরে রাইসা, বান্ধবী ললিতা বলেছিলাম না? রাইসা ঠোঁট উল্টালো। কাব্য কপাল কুঁচকে বলল, ওর নাম ললিতা না? কাব্যের কথা শুনে সুব্রতা আরও হাসতে লাগলো। কাব্য অবাক করা দৃষ্টিতে একবার সুব্রতা আর একবার রাইসার দিকে তাকাচ্ছে। সাবরিন বেগম আসতে সুব্রতা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে সালাম দিল। সাবরিন বেগম সালামের উত্তর দিয়ে কোমরে হাত রেখে বলল, হয়েছে তোদের, এবার ছেলেটাকে ছাড়, একা পেয়ে তোরা দুজন মিলে ওকে বিরক্ত করছিস, এটা কিন্তু ঠিক না। দুজনে বাসার ভিতরে চলে গেলেও সাবরিন বেগম কাব্যকে বলল, বাবা দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। আর এখন আবার ফল মিষ্টি আনতে হবে কেন? দাও আমি নিয়ে যাই। কাব্য মেখে এসে বলল, না আন্টি, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই। কাব্য রুমে যেতেই দেখলো সুব্রতা, সাবা আর রাইসা তিনজনে মিলে গল্প করছে। কাব্য বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দায় দোলনায় গিয়ে বসলো। ফোনটা হাতে নিয়ে ওর মাকে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। কল কাটতেই ফোনটা আবার বেজে উঠল। কাব্য সতর্কতার সাথে কল রিসিভ করে বলল, জি স্যার বলুন। অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে ফাহাদ হোসেন বলে উঠল, কাব্য চৌধুরী, আপনাকে এক্ষুনি আজকের মধ্যে চট্টগ্রামে আসতে হবে। আপনি এখন কোথায় আছেন? কাব্য কপাল ভাঁজ ফেলে বলল, কেন স্যার, কী হয়েছে? আর আমি তো কিছুদিন ছুটিতে ছিলাম, আমি বর্তমান মিরপুর থেকে হেমায়তপুরের দিকে আসছি। ফাহাদ হোসেন তাড়া দিয়ে বলল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। আর আমাদের টিমের মিস্টার হাসান মাহমুদকে আপনি একটু কল দিয়ে আসতে বলুন। কাব্য গম্ভীর কণ্ঠে বলল, স্যার আমি ওকে জানিয়ে দিব, চিন্তা করবেন না, আমরা আসছি। কলটা কেটে কাব্য ওর বন্ধু হাসানকে কল দিল। দুইবার রিং হতে কলটা রিসিভ হলো। হাসান ঘুম জড়ানো কণ্ঠে বলল,
কী হালা, বিয়ে করে কি ঘুরে আছিস নাকি যে আমাকে গভীর রাতে কল করে বিরক্ত করছিস? কাব্য বিরক্ত নিয়ে বলল, ধুর মিয়া, তোর ঘুম তোর পকেটে রাখ। এখন সন্ধ্যা 7টা বাজে, তাড়াতাড়ি রেডি হ, চট্টগ্রাম যেতে হবে, স্যার ফোন দিয়েছিল। হাসান লাফ দিয়ে উঠে বলল, এই হালায় আর এক হালা, নিঘাত কিছু একটা করে বসেছে। তোর আসলে কপাল খারাপ, কেবল বিয়েটা করলি, কোথায় ভাবির সঙ্গে সময় কাটাবি তা না, চট্টগ্রাম চলো। কাব্য বিরক্ত নিয়ে বলল, ফালতু পেঁচাল না পেরে রেডি হ, আমি এইদিকে ম্যানেজ করে আসছি। বলেই কলটা কেটে দিল কাব্য। চোখে চোখ রাখতে সুব্রতা থেকে খানিকটা চমকে উঠল কাব্য। সুব্রতা কপাল কুচকে বলল, কী বলেছিলে তো? কাব্য জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে বলল, তেমন কিছু না, আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। সুব্রত, ও তাই বলেন, যাই হোক, মা আপনাকে ডেকেছে। কাব্য আমতা আমতা করে বলল, সুব্রতা, আসলে আমার বন্ধুর বিয়ে আজ রাতেই চট্টগ্রামে যেতে হবে। সুব্রতার চোখ ছোট ছোট করে বলল, বন্ধুর বিয়ে নাকি? আপনি ঈশিতার সঙ্গে যাবেন? কাব্য ধমকে উঠল, রাগান্বিত কণ্ঠ বলল, ওই নামটা নেওয়া লাগবে না তোমার, বললাম তো বন্ধুর বিয়ে। এত কথা বলার সাহস কোথায় পাইলা? এখন তুমি বিশ্বাস করলে করো, না করলে আমার করার কিছু নেই। কাব্যর কথায় সুব্রতার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কাব্য কপালে পড়ে থাকা চুলগুলো ঠেলে দিয়ে বলল, আচ্ছা বাবা, হয়েছে, কান্না করতে হবে না। সরি, ওর নাম শুনে আমি রাগ উঠে গেছিলাম আমার, আমি তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, তুমি না হয় এই কয়েকদিন এখানে থাকো। সুব্রতা ফুপিয়ে ফুপিয়ে বলল, আমি তো একটু মজা করতে চেয়েছিলাম। কাব্য সুব্রতার হাত ধরে বলল, সরি বললাম তো। কাব্য পকেট থেকে একটা কিটক্যাট বের করে দিয়ে বলল, এই নাও চকলেট, আর কান্না থামো। কী এক বিভূতে পড়ছি, কিছু বললেই চোখ দিয়ে পানি পড়ে। যাই হোক, তুমি একটু তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করে নিও, আমি রাতের খাবারটা খেয়েই বেরিয়ে পড়বো। সুব্রতা চোখ মুছে বলল, আচ্ছা, আমি আম্মুকে বলে দিবনি, আপনি ফ্রেশ হয়ে যান নিন, বাবা অফিস থেকে এক্ষুনি চলে আসবে। কাব্য মুচকি হাসলো। কাব্য চলে গেল ফ্রেশ হতে। সুব্রতা চকলেট খুলতে রাইসা আর সাপা এসে হাজির। দুইজনে কোমরে হাত দিয়ে বলল, একাই একাই খাবি? সুব্রতা ভাব নিয়ে বলল, আমার বর আমাকে দিয়েছে, তোদের কেন দেবো? পিছন থেকে কাব্য বলে উঠল, তোদের জন্য আছে, টেবিলের উপর দুটো বাক্স আছে, তোমাদের দুজনের জন্য এনেছি ওগুলো, তখন মজা করেছিলাম। রাইসা আর সাপা খুশি হয়ে গেল। রাইসা বলল, ধন্যবাদ দৌলানি, এই মাইয়া আগেই কইছিলাম আপনি অত খারাপ না। মাইয়া আমার কথা বিশ্বাস করে না, কয় আপনি খারাপ, বদমেজাজি, হ্যান ত্যান। সুব্রতা রাইসার মুখ চেপে ধরে বলল, ওর কথা বিশ্বাস করবেন না, ও আসলে পাবনা ফেরত পাগল। কাব্য ভুরু উঁচিয়ে বলল, তাই নাকি? নাকি ওর কথাই সত্যি, বলো তো সুব্রতা? সুব্রতা দাঁত বের করে বোকামির হাসি দিয়ে বলল, আসলে তেমন কিছু না, ও মিথ্যে বলছে। কাব্য সুব্রতা বলতেই রাইসার হাত ধরে দৌড় দিল সুব্রতা। কাব্য জোরে হেসে দিল। নিজের কাণ্ডে নিজেই অবাক হলো কাব্য। ইদানিং মনে হচ্ছে একটু বেশি হাসতেছে। কি হলো তার? কি সে কি সুব্রতার প্রেমে পড়েছে? কাব্য নিজের মাথায় নিজে গাঁটটা মেরে বলল, কাব্য কন্ট্রোল করে নিজের আবেগ, একটা ধোকাকে শখ মিটেনি তোর? সাবরিন বেগমের ডাক শুনে কাব্যের ভাবনায় ছেদ ঘটে। কাব্য নিজেকে স্বাভাবিক করে রুমের বাইরে যায়। কালো সুটবুট পরিত এক যুবক বসে আছে একটা চেয়ারে। সামনে একটা চেয়ারে অপরাধীর মতো বসে আছে আর এক যুবক। সামনে থাকা যুবক কাঁপছে থরথর করে। কালো সুটবুট পরা যুবকটি রাগান্বিত কণ্ঠ বলছে, তোকে বলেছিলাম না সতর্কতার সঙ্গে কাজ করতে? এখন তোর জন্য যদি আমার প্ল্যানে কিছু উল্টোপাল্টা হয়, তুই শেষ। কথা বলে গেলে সামনে থাকা কাচের গ্লাসটি ছুঁড়ে মারল সেই যুবকের দিকে। যুবকের মাথা পেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দুজন বডিগার্ড এসে নিয়ে গেল যুবকটিকে। লোকটা রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, এই এক কাব্য আমার জীবনটাকে শেষ করে দিল, কোনো কাজ করে শান্তি নেই, সারাটা জীবন আমার প্ল্যান নষ্ট করে আসছে এই কাব্য। এবার আমি আর তোকে ছাড়ছি না, এবার আমি বুঝিয়ে দিব আমি কে, বলে পাগলের মতো হাসতে থাকলো লোকটা। রাত 11টার সময় কাব্য দাঁড়িয়ে আছে বাস স্টপে, বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। বিরক্ত নাক মুখ কুঁচকে রেখেছে। সে সবসময় সময়মাফিক কাজ করতে পছন্দ করে, কিন্তু এই হাসান ছেলেটার জন্য কখনোই তা হয় না। হাসান হাঁপাতে হাঁপাতে কাব্যের সামনে এসে বলল, আজকে দেরি হয়ে গেল আসতে। কাব্য হাসানকে থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না, গিয়ে কিছু খাবার কিনে আন, বাস এখনই আসবি। বলতে বাস এসে গেল। কাব্য উঠে পড়ল বাসে। হাসান ফুস করে একটা নিঃশ্বাসের কিছু চিপস আর পানি নিয়ে বাসে উঠল। বাস চলছে আপন গতিতে। কাব্য চিপস খাচ্ছে। হাসান চোখ ছোট ছোট করে কাব্যকে বলল, আজ কি বলে বের হয়েছিস? কাব্য চিপস খাওয়া মনোযোগ দিয়ে বলল, কী আর বলবো, বললাম মাহমুদের বিয়ে তাই যাচ্ছি। হাসান ভুরু কুচকে বলল, কে মাহমুদ? কাব্য জানলা খুলে দিল। মৃদু বাতাস বইছে। কাব্য বাইরের দিকে তাকিয়ে, আমার বন্ধু। তোর পুরো নাম কি
কি ভেবে দেখ, তাহলে সবটা বুঝে যাবি। হাসান কিছু সময় ভেবে নিল। হালা কাউকে পেলি না, আমার মতো সিঙ্গেল মানুষকে এখন তুই বিবাহিত বানিয়ে দিলি। কাব্য হাসানের কথায় মুখ টিপে হাসলো। কাব্যের ফোন বেজে উঠতে ও কলটা রিসিভ করলো। সুব্রতা রিনরিন গলা বলল, গাড়িতে উঠেছেন? কাব্য সিটি হেলান দিয়ে শুয়ে ছোট্ট করে বলল, সুব্রতা আরও নিম্ন সুরে বলে উঠল, আপনি এখন ঘুমাবেন? কাব্য কপাল কুঁচকে বলল, আস্তে কথা বলছো কেন, কী হয়েছে? সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তেমন কিছু না, সাবা আমার পাশে ঘুচিয়ে তো, জোরে কথা বললে আবার ওর ঘুম নষ্ট হবে। কাব্য আবারও ছোট্ট করে বলল, ও। শুভ্র শোয়ার থেকে উঠে বসে বলল, আপনি কি বিরক্ত হচ্ছেন আমার এখন এমন কথা বলায়? কাব্য ভুরু কুঁচ করলো, এমনটা মনে হলো তোমার? সুব্রতা উঠে বারান্দায় দোলনায় গিয়ে বসে পড়ল। না, মানে আপনি শুধু হুঁহা করছেন তো, তাই জিজ্ঞাসা করলাম। বিরক্ত লাগলে বলতে পারেন, আমি কিছু মনে করবো না। কাব্য হাসানের দিকে তাকালো। হাসান ঘুমিয়ে গেছে। কাব্য মনে মনে ভাবলো, এই ছেলেটা এত ঘুমাতে পারে কিভাবে? কাব্যের ভাবনায় ছেদ ঘটল সুব্রতার কণ্ঠে। সুব্রতা বলল, কি হলো, কিছু বলছেন না যে? আমি কি কল রেখে দিব? কাব্য চোখ বুঝে বলল, না। আমি কি রাখতে বলেছি? আমার বন্ধু হাসান এতক্ষণ জেগেছিল, তাই হুঁহা করছিলাম। যাই হোক, তোমার কি হয়েছে, আবার ঘুম ধরছে নাকি? সুব্রতা পা দোলাতে বলল, না তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান, বলে খট করে কলটা কেটে দিল সুব্রতা। কাব্য কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। সে হেসে ফেলল সুব্রতার কাছে। কেটে গেছে 5 দিন। সুব্রতা ঘুম থেকে উঠে বসার রুমে আসতেই দেখতে পায় দুজন মহিলা আছে। সুব্রতা দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ওর মাকে বলে, মা, এই সকাল সকাল এই পাশের বাসা আন্টিরা কী করছেন? শারমিন বেগম চায়ের ট্রে সুব্রতার হাতে দিয়ে বলো, তোর সঙ্গে দেখা করতেছে, যা কি কথাবার্তা বল। সুব্রতা নাক মুখ কুচকে বলল, হ্যাঁ, হয়ে গেল তাহলে, বলে গটগট করে চা নিয়ে মহিলারা দাঁত বের করে হাসে। এক মহিলা বলল, তুই নাকি প্লাস পেয়েছো? তা ভালো, কিন্তু বলো তো তোমার বিয়ে ভেঙে গেল কীভাবে? শাবরিন বেগম কিছু বলতে নিবে, তার আগে আর এক মহিলা বলল, তোমার সঙ্গে কি সম্পর্ক ছিল নাকি ওই ছেলেটার যে তোমাকে বিয়ে করছে? তা শুনলাম ছেলে মনে হয় বাবার টাকায় খায়। অন্য মহিলা বলল, তোমাকে কি আবার ছেড়ে চলে গেছে নাকি? বাপের বাড়িতে আসো দেখছি। পেছন থেকে গম্ভীর কণ্ঠে কাব্য বলল, এই ছেলে নিজের ভালো বুঝতে না পেরে সুব্রতাকে ছেড়েছে। এটা ওই ছেলের দোষ যে ওকে ছেড়ে গেছে। আর বাকি রইলাম আমার। ওর আর আমার কোনো সম্পর্ক ছিল না। হ্যাঁ ছিল, তা হলো ভাই বোনের। কারণ আমি ওকে নিজের ছোটো বোন মনে করে পড়াইছি আন্টির অনুরোধে। আর আমার আম্মু নিজের মেয়ের মতো করে ওকে বাড়ি নিয়ে গেছে। আর আমি আমার বাবার টাকায় খাওয়া বেকার না। আমি একটা কলেজের শিক্ষক। আমি আমার বউকে রেজাল্টের পর কিছু সময় নিজের বাবা মার কাছে আনন্দ করার জন্য পাঠিয়েছি। আর আপনাদের কীভাবে মনে হলো যে আমি মায়াবী বউকে আমি ছেড়ে দেব? কাব্য আরও সামনে এসে এক মহিলার সামনে এসে বলল, আগে নিজের মেয়েটাকে দেখুন, রাস্তায় বখাটে ছেলের সঙ্গে মিশছে, তারপর না হয় আমার বউয়ের পিছনে লাগতে আসবেন। বলে শীষ বাজাতে বাজাতে সুব্রতার রুমে চলে গেল। মহিলা দুটো মুখ নিচু করে তাড়াতাড়ি করে চলে গেল। সাবা খুশিতে গদগদ হয়ে বলল, আপু, দুলাভাই তো একেবারে ফাটিয়ে দিয়েছে। সুব্রতা দৌড়ে রুমে এলো। কাব্য ব্যাগটা সোফায় রাখতে রাখতে পিছন থেকে সুব্রতা কাব্যকে আঁকড়ে ধরল। কাব্য হতভঙ্গ হয়ে গেল। সুব্রতা হু হু করে কেঁদে উঠল। কাব্য চুপ করে রইল কিছুক্ষণ। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়িয়ে সুব্রতার কান্না ভেজা মুখটাকে নিজের 2 হাতের মধ্যে আবদ্ধ করে বলল, কান্না করছো কেন বলো তো? বোঝাতে পারো না তুমি? যতটা নরম হবে সমাজে মানুষ তোমায় মাথায় উঠে নাচবে। এসব মানুষ খেয়ে দেয়ে কাজ নেই, শুধু অন্যের পিছনে লেগে থাকে। এসব মানুষের কথা কানে নিলে হবে? তোমাকে নিজের জীবনে উন্নতি আনতে হবে, এসব কথা ঝেড়ে ফেলতে হবে। সুব্রতা ফোপাতে ফোপাতে বলল, আমার জন্য কি বিয়েটা ভেঙে গেল? আমি কি দোষী? কাব্য সুব্রতার চোখ মুছে বলল, ধুর পাগলি, তুমি পবিত্র মায়াবী কন্যা, বৃষ্টির পানির মতো স্বচ্ছ তুমি। যে তোমাকে হারিয়েছে তার আসল কপাল খারাপ, বুঝলে পাগলি? সুব্রতার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কি আমাকে ছেড়ে যাবেন আমায়? কাব্য সুব্রতার নিজের বুকের মাঝে আঁকড়ে ধরে বলল, আমি তোমায় প্রমিস করলাম, মৃত্যু ছাড়া আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। আর তুমি তো জানোই এই কাব্য চৌধুরী সবসময় নিজের কথা রাখে। সুব্রতা শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুক্ষণ পর বলল, এখন তো ছাড়াও আমায়, আমি ফ্রেশ হয়ে আসছি, খুব ক্ষুধা লেগেছে, খাবার দাও। আবার বাসায় যেতে হবে তো, ওখান থেকে গ্রামের বাসায় যেতে হবে, দাদু অসুস্থ, যেতে হবে। সুব্রতা চলে গেলে দৌড়ে। কাব্য বুঝতে পারলো সুব্রতার লজ্জা পেয়েছে। কাব্যতা বাঁকা হাসলো। সুব্রতাকে লজ্জা পাওয়া অবস্থা দেখে সাবা ভুরু কুচকে বলল, কিরে আপু, তুই আবার লজ্জায় লাল নীল হয়ে যাস? আগে তো জানতাম না আপু। বলে মিটমিট করে হাসে দেখে সুব্রতা খেপে গিয়ে বলল, শর্ত, এখান থেকে পড়াশোনা কর গিয়ে, তোর না অ্যাসাইনমেন্ট আছে অনেকগুলো, কর গিয়ে। মুহূর্তে মুখ চুপসে গেল সাবার। নাক মুখ কুচকে বলল, এখন কি মনে করিয়ে দেওয়ার খুব প্রয়োজন ছিল? ধুর, আমার আর ভালো লাগে না, বলে গটগট পায়ে চলে যেতে লাগলো।
সাবা। সুব্রতা সাবার যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। সুব্রতা আর ওর মা নানা রকম খাবার তৈরি দিয়ে টেবিল সাজিয়ে ফেললো। সাবরিন বেগম প্লেটে ভাত বাড়তে বাড়তে বললো, যা গিয়ে কাব্যকে ডেকে আন। সুব্রতা চলে গেল রুমে। রুমের বারান্দায় গিয়ে খুঁজে কাব্যকে না দেখে পরে বুঝতে পারলো এখনও সে ওয়াশরুমে আছে। সুব্রতা খাটে বসে পা দুলাতে লাগলো। কিছুক্ষণ বাদে চুল মুছতে মুছতে কাব্য বের হলো। সুব্রতা কাব্যের দিকে তাকাতেই ওর চোখ আটকে গেল। কাব্যের চশমা ছাড়া মুখটা অন্যরকম লাগছে সুব্রতার কাছে। ফর্সা মুখে বিন্দু বিন্দু পানি কাব্যের সৌন্দর্যের জন্য আরও বাড়িয়ে তুলছে। ভেজা চুলগুলো লেপ্টে আছে সারা কপালে। হাস্যোজ্জ্বল চোখগুলো যেন বারবার আকর্ষণ করছে সুব্রতাকে। গালে থেকে কালো কুচকুচে চাপদারিতে আরও পরিপূর্ণ লাগছে কাব্যকে। সুব্রতা ভাবতে লাগলো, সব গল্প কবিতায় তো শুধু মেয়েদের সৌন্দর্য বর্ণনা দেওয়া থাকে, কিন্তু ওরা কি ছেলেদের সৌন্দর্য দেখে না? নিঘাত ওদের চোখ নেই, না হয় ওরা বলদ। সুব্রতা হা করে এগুলো ভাবছিল। কাব্য ওকে ডাকতে ও ঘোরের মধ্যে বলে উঠল, আচ্ছা, ছেলেদের সৌন্দর্য কেন কবিরা বর্ণনা দেয় না? কাব্য মুচকি হাসলো। কাব্য ধীর পায়ে এগিয়ে গেল সুব্রতার দিকে। সুব্রতা হা করে তাকিয়ে আছে। নিজের কোমরে ঠান্ডা হাত অনুভব করতে কেঁপে উঠল সুব্রতা। মুহূর্তের মধ্যে তার ভাবনা গিয়ে অবাকের চরম পর্যায়ে পড়ে গেল। সুব্রতার মুখের উপর পড়ে থাকা অবাধ্য চুলগুলি আলতো হাতের কানের পিছনে দিয়ে গুজে দিয়ে নেশালো কণ্ঠে কাব্য বলে উঠল, কারণ মায়াবতী শুধু মেয়েদেরকেই বলা হয়, পুরুষদের ক্ষেত্রে তেমন কিছু নেই। মায়া এক অদ্ভুত জিনিস, জানো তো? কাব্যের এমন আশায় হৃদস্পন্দন বেড়ে গেছে সুব্রতার। সুব্রতার কাব্যের হাত থেকে ছোটার জন্য অস্থির হয়ে গেল। সুব্রতা জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, ছাড়ুন মিয়া, আমার হৃৎপিণ্ড বের হয়ে আসবে। কাব্য সুব্রতাকে না ছেড়ে গালে একটা চুমু দিতেই সুব্রতা হা হয়ে গেল। কাব্য ছেড়ে দিতেই সুব্রতা বলল, মিয়া খাইতে আসুন, বলেই দৌড়ে চলে গেল সুব্রতা। কাব্য শয়তানে হাসি দিয়ে রুমে থেকে বাইরে এলো। কাব্য খাবার খাচ্ছিল, এমন সময় টিভিতে এক নিউজ দেখে সুব্রতা অবাক হয়ে গেল। খবরে দেখাচ্ছে শিশির নারী পাচারের সঙ্গে জড়িত। সে আগের রাতে 100 নারী পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন অপরিচিত কেউ তাকে আটকায়, তাদেরকে গুলিবিদ্ধ করে মেরে ফেলে। এমনকি রাতের মধ্যে মেয়েগুলোকে তারা বাসায় পৌঁছে দেয়। পুলিশ সেই অপরিচিত লোকদের সন্ধান করছে। দেশের মানুষ কৃতজ্ঞতা জানায় ওদের। জানা গেছে দলটির আসল নেতাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। শিশির ওই লোকের ডান হাত ছিল। শিশিরকে গুলি করা হয়েছে একাধিকবার। খবরটা শুনে থমকে গেল সুব্রতা। সাবরিন বেগম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো যে তার মেয়ের সঙ্গে এমন একটা ছেলের বিয়ে হয়নি বলে। কাব্য নিজের মতো খেয়ে যাচ্ছে। কাব্য ফিসফিসিয়ে বলল, পাপ বাপকে ছাড়ে না। কাব্য সুব্রতাকে উদ্দেশ্য করে বলল, আমাকে আরেকটু গরুর মাংস দাও তো। সুব্রতার চোখ ছোট করে কাব্যের দিকে তাকালো। মাংস তুলে দিতে বলল, এই খবর কি শুনেছেন আগে? কাব্য ভাবলিহীনভাবে খেতে খেতে বলল, না, আগে শুনিনি, কেবল শুনলাম। সুব্রতা ছোট করে বলল, ও। বিকেলে কাব্যদের বাসায় চলে এলো সুব্রতা আর কাব্য। সকালে কাব্যর বাবা মা চলে গেছে কাব্যর দাদুর বাসায়। কাব্যরা পরের দিন সকালে যাবে। সুব্রতা রাতের খাবার গরম করছে। কাব্য পাশে পা ঝুলিয়ে বসে আছে আর বকবক করছে। খাবার গরম করতে করতে সুব্রতা ঘেমে শেষ। চুলের সামনে ছোট চুলগুলি খুব বিরক্ত করছে সুব্রতাকে। বিরক্ত নাক মুখ কুঁচকে আছে। হুট করে কাব্য সুব্রতাকে বলল, এদিকে একটু তাকাও তো। সুব্রতা তাকাবে ফট করে একটা ছবি তুলে ফেলল সে। সুব্রতা চোখ বড় বড় করে কোমরে হাত রেখে বলল, এটা কি করলেন আপনি? পিক তুললেন কেন এখন? দেখছে আমার কামের বেডির মতো লাগছে গরমে ঘেমে। কাব্য দাঁত বের করে বলল, তো কী হয়েছে? এখন আমি এই পিক সবাইকে দেখাবো। সুব্রতা রাগান্বিত কণ্ঠ বলল, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলে মুখ বাঁকিয়ে রাখলো। কাব্য বাঁকা হাসি দিয়ে উঠে এসে সুব্রতাকে পিছন থেকে জড়িয়ে দিয়ে বলল, তুমি যদি আমার চোখে নিজেকে দেখতে তাহলে বুঝতে পারতে তুমি আসলেই কত সুন্দর, সে তুমি যে রূপেই থাকো। সুব্রতা ভুরু কুচকে বলল, পাম মারছেন? কাব্য সুব্রতাকে নিজের দিকে ফিরিয়ে বলল, পাম মারবো কেন? আমার চোখের দিকে তাকো, দেখো তো পাম মারছি নাকি সব বুঝে যাবে। সুব্রতা ঋণ ঋণ কণ্ঠে বলল, আপনি কেমন জানি বদলে গেছেন। কাব্য বাঁকা হাসি দিয়ে সুব্রতাকে ছেড়ে দিয়ে চলে যেতে যেতে বলল, খাবার টেবিলে দাও, আমি আসছি। সুব্রতা কিছু সময় কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। খাবার খেতে খেতে কাব্য বলল, সুব্রতা, আজ একটু খাওয়ার শেষে শাড়ি পরো তো। সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে কাব্যের দিকে তাকাতে কাব্য বলল, রাতে একসঙ্গে চন্দ্রবিলাস করতে যাব। সুব্রতা খুশি হয়ে বলল, সত্যি?
কাব্য সুব্রতার হাতে চিমটি কেটে বলল, এখন কি মনে হচ্ছে? সুব্রতা আউ করে উঠল, রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি করলেন আপনি? কাব্য ভাবলিন্স ভাবে বলল, তুমি তো বিশ্বাস করছিলে না। সুব্রতা মুখ ভেঙচি কাটল। খাওয়া শেষে দুজন মিলে রেডি হলো। সুব্রতা সাদা রঙের শাড়ি আর কাব্য সাদা রঙের পাঞ্জাবি পরছে। ফুটপাত নিঃশব্দ রাস্তার দুই হাত পায়ে পা মিলিয়ে হাঁটছে। পাশের বাগানে বিলাসের ঝাড় দেখে থেমে গেল সুব্রতা। কাব্য সুব্রতার দিকে তাকিয়ে বুঝতে পারল। মুচকি এসে কাব্য এগিয়ে গেল, ফুল ছিঁড়ে সুব্রতার হাতে দিল। প্যাকেট থেকে ফোনটা বের করে একসঙ্গে কয়েকটা পিক তুলল। সুব্রতা আর পায় কে, সে তো সেই খুশি। কাব্য আইসক্রিম কিনে দিল সুব্রতাকে। কিছুটা সামনে এগোতে কাব্য আম গাছের দিকে তাকিয়ে বলল, হাত ধরে জোরে দৌড়াতে পারবে? সুব্রতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো কাব্যের দিকে। কাব্য আম গাছের দিকে এগিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, আম নিয়ে দুজনে মিলে দিব দৌড়। তাছাড়া আবার বাড়ির মালিক টাকলা, আবার রাতেও পাহারা দেয়। সুব্রতা গোল গোল করে চোখ করে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে কাব্য লাফ দিয়ে আম নিয়ে সুব্রতার হাত ধরে শক্ত করে দিল দৌড়। পিছন থেকে বাড়ির মালিক কেড়ে কেড়ে করছে। অনেকটা দূর পর্যন্ত আসার পর দুজনে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। কাব্য সুব্রতার দিকে তাকালো, সুব্রতাও কাব্যের দিকে। দুজনে হাসতে লাগলো। কাব্য এবার সুব্রতাকে বলল, চলো এখন বাসায় যাই, অনেক ছোটাছুটি হয়েছে। সুব্রতা কাব্যের হাত ধরে বলল, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। কাব্য চুলের পিছনেই হাত রেখে মুচকে হাসলো। সুব্রতা বলল, চলুন তাহলে যাই। কাব্য হাঁটতে হাঁটতে বলল, মনে হয় সময় থমকে যাক। আমি আর তুমি ঠিক এইভাবে পার করে দেই সারাটা জীবন, একসঙ্গে হাতে হাত রেখে পাশাপাশি। সুব্রতা শুধু লজ্জা মেশানো মুচকে হাসি দিল। সুব্রতা আর কাব্য রওনা হচ্ছে কাব্যের দাদুর বাসায়। অনেকটা দূরের পথ, মাঝখানে বাইক থামিয়ে কাব্য আর সুব্রতা হালকা নাস্তা খেয়ে নিল। রেস্টুরেন্ট থেকে বের হতেই একটা কালো গাড়ি ওদের সামনে এসে দাঁড়ালো। এমন সময় সামনে কালো গাড়িটা থেকে কপাল কুঁচকে এলো কাব্য। কালো গাড়ি থেকে কিছু লোক। সুব্রতা লোকগুলোকে থেকে ভয়ে কাব্যের সাদা শার্ট খামচি ধরল। গাড়ির মধ্য থেকে কিছু লোক নেমে এলো, কালো কাপড় পরা। চোখ পিটপিট করে কাব্য তাকাতে প্রচণ্ড মাথা ব্যথায় আবারও চোখ বুজে এলো। সে কষ্টে চোখ খুলতে দেখতে পেল কালো স্যুটবুট পরিহিত একটা লোক টেবিলের উপর পা রেখে বসে আছে। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করলো কাব্য। সুব্রতার কথা মনে পড়তে চারপাশে সুব্রতাকে খুঁজতে লাগলো। কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় দড়ি দিয়ে বাঁধা সুব্রতাকে দেখতে পেল। কারো বিকট হাসির শব্দে সুব্রতার দিক থেকে চোখ সরিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো। তার সামনেই বসে আছে তার চিরপরিচিত বেস্ট ফ্রেন্ড নামক মানুষ, যার সঙ্গে সে স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছে। লোকটা উঠে কাব্যর কাছে এসে এক হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, কিরে অবাক হলি না যে? এই কাব্য, তুই কি থামবি না? কি শুরু করছিস বলতো? আমাকে আমার মতো কাজ করতে দিচ্ছিস না কেন? পাশে থাকা একটা লোক বলল, যা ওর বউরে জাগা। সুব্রতার মুখে পানি ছিটা দিতেই সুব্রতার জ্ঞান ফিরে এলো। সুব্রতা কাব্যের এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। লোকটা আরও জোরে ধরে বলল, আমানের সঙ্গে লাগতে আসিস না, আজ আমার হাতেই তোরা মরবি বলে ধাক্কা মেরে দিল কাব্যকে। কাব্যর ছোট্ট কেটে রক্ত বেরোচ্ছে। কাব্যর মুখ নিচু করে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রক্তটা মুছছে বাঁকা হেসে বলল, আমান, জানিস তো আমি তোকে নিজের ভাইয়ের জায়গা দিয়েছিলাম। তোর বাবা মা ছিল না, যতটা সম্ভব আমি আর হাসান তোকে সাহায্য করছি সবসময়। তুই তো ভুল করে ফেললি। চট্টগ্রামে যখন তুই হাসানের হাতে ছুরি চালাস তখন তোর চোখ দেখেই আমি তোকে চিনে ফেলি। খুব কষ্ট লেগেছে আমার, জানিস। হাসান তো বিশ্বাস করছিল না আমার কথা। আর তুই কি ভাবছিস তোকে আমি ছেড়ে দিব? শেষমেশ নারী পাচার, ছি, আমার ভাবতে গা ঘিন ঘিন করে। আমার আবারও বিকট শব্দে হেসে বলল, টাকাই জীবনের সব। কিভাবে আসলো, কি করে আসলো তা দেখার বিষয় না। তুই আমার অনেক ক্ষতি করছিস। একশো মেয়ে আমি খুব কষ্ট করে জোগাড় করছিলাম, আর তুই কি করলি? আমার রেগে সামনের চেয়ারটাতে লাথি দিয়ে ফেললো। হেসে বলল, এখন তো এই ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। কি বলিস, তোকে মেরে ফেলি? সুব্রতা কান্না ভেজায় কণ্ঠে বলল, না প্লিজ ওনাকে মারবেন না, আমাদের ছেড়ে দিন দয়া করে। কাব্য চোখ গরম করে সুব্রতার দিকে তাকিয়ে ধমকে বলল, এত নীচ মানুষের সামনে নত হবে কেন তুমি? এদের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে হয়। আমার বাঁকা হেসে সুব্রতার কাছে এগিয়ে এসে ওর মাথায় বন্দুক তাক করে বলল, আহারে বেচারা শিশিরের তখন মিশন না থাকলে তোমারে তুলে নিয়ে আসতাম, কিন্তু দেখো তোমার ভাগ্য কত ভালো, শিশির তখনই মিশনে যেতে হলো আর আগেই 100 মেয়ে হয়ে গেল। সমস্যা নেই, তোমাকে তো মরতে হবে। কাব্যের বউ বলে কথা। কাব্য রক্ত চোখে তাকিয়ে আছে আমানের দিকে। আমানের কাব্যের দিকে তাকিয়ে বলল, জানিস তোকে তো বধ করার আগেও অনেক চেষ্টা করছি, প্রতিবার তোর মা বাঁচিয়েছে। তারপর তোর ভাগ্য, নিজের বউকে তোর কাছে টোপ ফেললাম, কিন্তু তুই হালা সেখান থেকেও বেঁচে গেলি।
কাব্য হাসলো আর বলল, ঈশিতা যে তোর বউ আমি জানি না মনে করছিস? তুই কখনো বুদ্ধিতে আমার কাছে কাঁচা। বলতো ঈশিতা কোথায়? কাব্যের কথায় কপাল কুঁচকে এলো আমানের। কাব্য আবারও বাঁকে হাসি দিয়ে বলল, হাসান সব কিছু ডান। মুহূর্তে পুলিশ ফোর্স নিয়ে হাজির হলো হাসান। হাসান ফোনে জেলে বসে থাকায় ঈশিতার ভিডিও দেখে কিছুটা থমকালো আমান তাড়াতাড়ি করে সুব্রতার মাথায় বন্দুক তাক করে বলল, আমাকে যেতে দে কাব্য, তাছাড়া কিন্তু তোর বউকে শেষ করে দেব। কাব্য হাতের ধরে অনেকক্ষণ আগে ছুটিয়ে ফেলেছে। আমান কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা পুলিশের বন্দুক নিয়ে কাব্য গুলি করে দিল আমানকে। আমান যেন হতভম্ব হয়ে গেছে। সুব্রতার কাছে গিয়ে ওর দড়ি খুলে দিল কাব্য। সুব্রতা ভয়ে থরথর করে কাঁপছে। আমান মাটিতে পড়ে আছে। হাসান এগিয়ে এলো। কাব্য সুব্রতাকে নিজের বুকে আঁকড়ে ধরল শক্ত করে। হাসান আর কাব্য তাকিয়ে রইল আমানের দিকে। দুজনের চোখ টলমল করছে। ফাহাদ হোসেন আসতেই দুজন নিজেদের স্বাভাবিক করে নিল। ফাহাদ হোসেন মুচকে এলো বলল, ওয়েল্লার কাব্য, তোমাদের জন্য আজ এত বড় আসামিরা শাস্তি পেল। কাব্য মুচকে এসে বলল, না স্যার, শুধু আমার জন্য না, হাসানও আমাকে সাহায্য করছে। ফাহাদ হোসেন বললেন, তোমাদের দুজনকে পুলিশের সিনিয়র পদে দেওয়া হবে। তোমাদের প্রমোশনের ব্যবস্থা করছি। মিষ্টি রেডি থাকে যেন। দুজনে হাসলো। সুব্রতা অবাক হয়ে বলল, আপনি কি তাহলে পুলিশ? সুব্রতা এমন কথায় সবাই হেসে দিল। ফাহাদ হোসেন বলল, এতদিন তোমার বর সহকারী পুলিশ ছিল, এখন ওর উন্নতি হবে। সুব্রতা অবাক হয়ে বলল, তাহলে কলেজের চাকরি? কাব্য বলল, ওটা লগ দেখানো ছিল। আমি আমানের কেসের জন্য নাটক করছি। সুব্রতা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। আজ কাব্য আর সুব্রতার বিয়ের 1 বছর পূর্ণ হলো। সুব্রতার রাজ শাড়ি, কাব্য সাদা পাঞ্জাবি পরে বসে আছে। কাব্য বেলি ফুলের গাছ থেকে বেলি ফুল গুঁজে দিচ্ছে সুব্রতার কানে। কাব্য নেশালো কণ্ঠে বলল, দেখো তো কুঞ্জলতা গাছটা কেমন বেয়ে উঠেছে বারান্দার গ্রিল ধরে। এই গাছটা বেড়ে উঠতে একটা সাপোর্টের প্রয়োজন, তেমন আমার জীবনে পথ চলার পথে তোমার সাথ আমার গভীরভাবে প্রয়োজন। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার মায়া, যাকে ছাড়া হয়তো বেঁচে থাকা যায় কিন্তু আত্মাকে বাঁচিয়ে রাখা যায় না। তাই তো আমি আমার কুঞ্জলতার মায়ায় পড়েছি বারবার। সুব্রতা কাব্যের বুকে মাথা রেখে বলল, ভালোবাসি আপনাকে। কাব্য মুচকে এসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোমায় অসীম মায়ায় আবদ্ধ, ভালোবাসি আমার কুঞ্জলতাকে। সমাপ্ত। কুঞ্জলতার মায়া। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।